শীতকালীন অধিবেশন শুরু হয়ে গেছে ম্যাম, এবং সেখানেই প্রথম দিন কিন্তু একেবারে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। মোদিজি বলছে যে যারা এখানে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায় তারা এই কথা বলতে দিচ্ছে না। সংসদের মতো একটা জায়গায় সাংসদদের বলতে দেওয়া হচ্ছে না। তাহলে বাইরেটা তো আরোই বিশৃঙ্খল হয়ে উঠবে, প্রশ্ন তো উঠছেই। না দেখুন, আমাদের যা আদরণীয় রাহুল গান্ধীজি আছেন, যা গান্ধী পরিবারে আখরি চশমো চিরাগ, যা বাবরের কবরস্থান ফুল ফুল ছড়াতেন পুরো পরিবার, উনি সাংসদকে মামার বাড়ি বুঝে গেছেন। উনি যখন পার্লামেন্ট লোকতন্ত্র মন্দির উনি ঢুকেন, উনি তখন ভাবেন কি এটা মামার বাড়ি, এটা আমার বাবার বাড়ি, এটা আমার দিদা বাড়ি, এটা আমার নানু বাড়ি। তার মতনই উনি একটা বিহেভিয়ার ক্রিয়েট করেন। যা ভাবে উনি কাজ করছেন দেখলে মনে হচ্ছে কি একটা ম্যাচিওর নেতা এই ধরনের কাজ করতে পারে না কখনো। আর আর যাভাবে উনি নিজের বক্তব্যটা রাখেন, উনি বক্তব্য কম রাখেন আর ঝগড়াঝাটি বেশি করেন। একদম মানে যা ওনার দিদা যা করতো তার মতনই উনি করছেন, ডিকটেটরশিপ। দ্বিতীয় কথা কি আপনি অন্য অন্য দলের লোকজনকে দেখবেন নিজের কথাটা একদম মানে ইলিট মাধ্যমে রাখে। আমি সমাজবাদী পার্টির জন্যেও বলবো, চাও 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 করে না। একটা চাও চাও কে করে? কংগ্রেস প্রত্যেক সাংসদ যা আছে সেটা করে। দ্বিতীয় আসাদুদ্দিন ওয়াইসি, যা পাকিস্তানি রাজাকার ফৌজের আখরি চিরাগ আছে। আর একটা টিএমসি। টিএমসি তো কবাড্ডি মানে শুরু করে দেয় ওখানে। যা ধরনের টিএমসি নেতা নেত্রীরা দুটো চারটেই কথা বলে, কিন্তু যা ভাবে ওনারা বডি শেকিং করে কথা বলে, ওটা লোকতন্ত্রের মন্দির। এই দেশের যা আমাদের কোটি কোটি আবাদি আছে, তার ফিউচার, তার ক্যারিয়ার, তা এই পুরো দেশ ওই লোকতন্ত্র মন্দির উপরে নির্ভর করে। ওই লোকতন্ত্র মন্দির ওখানে ডিসাইড করে কি দেশ কত দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আর এমন ধরনের একটা মন্দির মতন জায়গাতে যদি গালিগালোজ, যদি কবাড্ডি, যদি আতঙ্কি বলি, যদি আফজল গুরু জন্যে মগরমচ আঁসু, যদি শেখ শাহজাহাঁ পক্ষে কথা, যদি চিটফান্ড পক্ষে কথা হবে, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এই কথাটা তো দিতেই হবে, এই বার্তাটা তো দিতেই হবে। সবাই নিজের সময় বলুক না, এটা তো নার্সারিতে বাচ্চারা করে, হু 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 তারা করে। আমরা যখন ক্লাস 9-10-এ বাচ্চাদেরকে দেখি তারাও করে না। যখন টিচার পড়ায় তখন চুপ করে নোট রেডি করে। এরা কি ধরনের লোকজন কি যখন বিজেপি সাংসদরা কথা বলেন তখন তারা হো 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 করে। আর আপনি দেখবেন ইলেকশনের পর আর ওথের পর আমাদের প্রিয় প্রধানমন্ত্রী থার্ড টাইম ওথের পর যা প্রথম প্রথম মানে হলো পার্লামেন্ট হলো, তখন আপনি দেখেছিলেন কি রাহুল গান্ধী সবাইকে উস্কানি দিচ্ছে, যাও যাও এগিয়ে গিয়ে চিৎকার করো, এমন এমন করেছিল। ওটা লোকতন্ত্রের মন্দির। শুধু সংবিধান এমন খালি ডায়েরি নিয়ে ঘুরতে হবে না, ওটা পড়তে হবে, ওটা পড়তে হবে। রাজ্য এবং কেন্দ্র যে বিলটা নিয়ে এখন উদ্বিগ্ন সেটা হচ্ছে ওয়াক অফ বিল। এই বিল নিয়ে আপনার মন্তব্য আমি জানতে চাইব। দেখুন, যদি আমি কোনো মিনিস্ট্রি অফ মাইনরিটি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় কোনো পদে থাকতাম, তাহলে আমি একটাই কথা বলতাম, এটা ইরেজ করার উচিত। আচ্ছা, কেন? আমাদের সংবিধানে একটা আর্টিকেল দেখিয়ে দিন যা জায়গাতে ওয়াকফ বোর্ডের লেখা আছে, একটা দেখিয়ে দিন। আমি ओरिजिनल संविधान আপনাকে দেখাচ্ছি, একটা ओरिजिनल संविधान मेरे टेबल पर लेके आओ। আমি আপনাকে ओरिजिनल संविधान দেখাচ্ছি। সবাই রাহুল গান্ধী হাতে তো একটা খালি কাগজ, উপর লাল ডায়েরি, উনি ওনাকে ওকে সংবিধান বলেন। টিএমসি যদি সংবিধান মানতো তাহলে এই পশ্চিমবঙ্গ এখন বাংলাদেশ 2.0 হতো না। যদি সমাজবাদী পার্টি সংবিধান পড়েছিল তাহলে রাম ভগবানকে ডিফেমার মালাইং করতো না। কেন? আমাদের যে অরিজিনাল সংবিধান আছে তার প্রথম যা পেজ আছে, তার প্রথম পেজে রথ আছে, নটরাজ মূর্তি আছে, ভগবান রামের ছবি আছে। তাহলে কি করে সমাজবাদী পার্টি সংবিধানকে মালাইং করছে আর ভগবান রামকে মালাইং করলো? আর মুলায়ম সিং যাদব
গুলি চালিয়েছিল সন্ত আর মাহান্তের উপরে, ঠিক আছে। অরিজিনাল সংবিধান আছে, অরিজিনাল সংবিধান, ঠিক আছে। এই সংবিধানে আপনি দেখবেন, আমি আপনাকে দেখাচ্ছি কে যারা যারা সংবিধানে কমিটি মেম্বার ছিল তার অরিজিনাল সিগনেচারও আছে, অরিজিনাল সিগনেচার আছে। এটা একদম অরিজিনাল সংবিধান, অরিজিনাল সিগনেচার, ঠিক আছে। এখানে দেখান তো কোথায় ওয়াকফ বোর্ড লেখা আছে, দেখান, কোথাও ওয়াকফ বোর্ড নেই। এবার আমি আপনাকে দেখাবো একটা কোরআন, এবার আমি আপনাকে কোরআন দেখাবো। আমাদের धार्मिक যা বই আছে वहाँ पर देखो साइड में कुरान लिखा हुआ होगा अरबी में। ধার্মিক যা আমাদের কিতাব আছে আল কোরআন, ওখানেও কোথাও ওয়াকফ বোর্ডের কোনো জিক্র নেই, কোনো জিক্র নেই। তাহলে এই ওয়াকফ বোর্ড আসলো কোথায় থেকে, কে নিয়ে আসলো, এটা আগে ভাবতে হবে। যা মতন শরিয়া লকে জিন্না আর ব্রিটিশ নিয়ে এসেছিল, তার মতনই ওয়াকফ বোর্ডকে দ্য হোলি কোরআন। দেখুন একটা জায়গা, এটা তো আরবিও আছে ইংলিশও আছে, ঠিক আছে, বুঝার জন্য আপনিও বুঝতে পারেন, যা পড়বে তারা বুঝতে পারে। একটা পারাতে, একটা মানে সুরাতে, একটা আইতে কোথাও ওয়াকফ বোর্ড নেই। আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রিচার, মুসলিম প্রিচার, মুসলিম ক্লেরিক, মৌলানা, মুফতি, কারি, মুয়াজ্জিন, ইমাম, আলিমেদ্দিন, আমি চ্যালেঞ্জ করছি কি আল কোরআন ভিতর থেকে একটা আয়াত আমাকে বলুন যা জায়গাতে ওয়াকফ বোর্ড লেখা আছে। লেখাই নেই তো। এই দুটো জিনিস তো মানবে, এই দুটো জিনিস মুসলমানকে তো মানতে হবে। তো এই দুটো বইতে, সংবিধান আর আল কোরআন দুটোতেই ওয়াকফ বোর্ড লেখা নেই। তাহলে আমি বলছি, যদি আমি মাইনরিটি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি ক্যাবিনেটে যদি আমি কোনো পদে থাকতাম, তাহলে আমি সর্বোচ্চ ন্যায়পালিকাকে বলতাম আর আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীকে বলতাম কি এটা ইরেজ করার উচিত। আপনি সংশোধন কেন করছেন, আপনি ইমপ্লিমেন্ট কেন করছেন? এই দুটো জিনিস থেকে বাইরে তো এই ভারতের ভিতরে কেউ বেরোতে পারবে না। আপনি কি বেরিয়ে যাবেন এই দুটো জিনিসের? আপনি তো হিন্দু, শ্রীমদ ভগবদ গীতা আর সংবিধান ছেড়ে তো আপনি কোথাও পালাতে পারবেন না। আমি মুসলমান, আমি আল কোরআন আর সংবিধান ছেড়ে আমি কোথাও পালাতে পারি না, ঠিক আছে। তাহলে যদি এই দুটো ইম্পর্টেন্ট বইতে ওয়াকফ বোর্ডের কোনো জিক্রই নেই, তাহলে ওয়াকফ বোর্ড তো জিন্না আর শরিয়া একটা ষড়যন্ত্র ছিল। তাও আমি বলবো কি 1995-এ যা অ্যাক্ট আছে, ওয়াকফ বোর্ড অ্যাক্ট আছে, ওখানে আপনি চ্যাপ্টার 3-তে চলে যাবেন, ওখানে লেখা আছে কি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টারভিন করতে পারে, ইন্টারভিন করতে পারে, ঠিক আছে। তারপরে আপনি দেখবেন কে যখন এমওইউ রেডি হয়েছিল ওয়াকফ বোর্ডের, এমওইউতে লেখা আছে যা ব্রিটিশ আর জিন্না বসে আর নেহরু সবাই বসে লিখেছিল কি মুসলমান ওয়েলফেয়ার জন্যে, মানে উন্নয়ন জন্যে, ডেভেলপমেন্ট জন্যে এই ওয়াকফ বোর্ড টাকাটা লাগবে, ঠিক আছে। এই ওয়াকফ বোর্ড 2 লাখ থেকে উপরে রেভিনিউ, 2 লাখ কোটি থেকে উপরে রেভিনিউ তুলছে, ঠিক আছে। থার্ড লার্জেস্ট প্রপার্টি ইজ হ্যাভিং ওয়াকফ বোর্ড রাইট নাও ইন ভারত। তাহলে মুসলমান আর মুসলমানের ঠেকেদার কেন বলছে হায় মুসলমান তো শেষ হয়ে গেছে, হায় মুসলমান শেষ হয়ে গেছে, হায় মুসলমান শেষ হয়ে গেছে, মুসলমান শিক্ষিত হতে পারছে না, মুসলমান পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই। তাহলে এই 2 লাখ কোটি টাকা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? মুসলমান ঝোপড়িতে কেন থাকছে? ওয়াকফ বোর্ডের তো থার্ড লার্জেস্ট প্রপার্টি ইন ভারত। তাহলে মুসলমান ঝোপড়িতে কেন থাকছে? তাহলে মুসলমান গটারের উপরে পাটরা লাগিয়ে কেন ঘুমাচ্ছে? মুসলমান ভ্যানের উপরে কেন ঘুমাচ্ছে? মুসলমান শীতকালে কেন মরে যায়, কেন মরে যায়? প্লাস্টিক ওড়ে কেন কেন ঘুমায়? তার মানে ওয়াকফ বোর্ড একটা ল্যান্ড মাফিয়া আছে, আর শুধুমাত্র 200 জন মিলিয়ে পুরো ভারতের ওয়াকফ বোর্ড ল্যান্ডকে মানে হ্যান্ডেল করে, টেক কেয়ার করে। এই 200 লোক থার্ড লার্জেস্ট প্রপার্টি ল্যান্ডকে টেক কেয়ার করতে পারে কি? একটা জয়েন্ট ফ্যামিলি দুজন চালাতে পারবে না, 5 জন 10 জন লাগে। যদি 100 লোকজন আপনার জয়েন্ট ফ্যামিলিতে আছে, তাহলে 10 জনকে একটা অ্যাজ আ গার্জিয়ান দাঁড়াতে হবে। যদি 100 জয়েন্ট ফ্যামিলির জন্য 10 জন গার্জিয়ান লাগছে, তাহলে 25 করোড় মুসলিম আবাদি অ্যান্ড দ্য থার্ড লার্জেস্ট প্রপার্টি অফ ওয়াকফ বোর্ড, ঠিক আছে, 200 জন কী করে হ্যান্ডেল করছে?
কি করে? তারপরে আপনি দেখবেন 2017-তে একটা ওয়াকফ বোর্ড স্ক্যাম বাস্ট হয়েছিল, যা জায়গাতে মোতাবল্লি মানে ম্যানেজার ওই ওয়াকফ বোর্ড প্রপার্টিকে বিক্রি করে নিজের ইন্টারেস্টের জন্য বিক্রি করতো ইললিগালি। তারপরে আরও স্ক্যাম বাস্ট হলো যে মোতাবল্লি ম্যানেজাররা কী করতো কি এই ওয়াকফ বোর্ডের প্রপার্টিটা বিক্রি করে নিজের মেয়ে ছেলেকে বিদেশ যাত্রা করাতো। ওয়াকফ বোর্ডের প্রপার্টিটা ক্যাপচার করে নিজের মেয়েকে বাংলো আর বড় বড় ঘর বানিয়ে জাহেজে দিত। তো এর জন্যে কি এই করে কি ওয়েলফেয়ার হয়ে যাবে মুসলমানের? আর আমি যতটা জানি 1.5 লাখ উপরে মুসলমানরা আছে যারা ওয়াকফ বোর্ড এগেনস্টে কেস করেছে। আমাদের এই ক্যালকাটা হাইকোর্টেও 7টা কেস আছে, এখন আছে, আপনি দেখবেন লিস্টে উঠবে। ইয়াসমিন আর অনেক মহিউদ্দিন বল করকে আরও মানে 7টা কেস এখন লিস্টে আছে, যা কালকে পরশুদিন উঠতে পারে, যা মুসলমানরা ওয়াকফ বোর্ড খিলাফ কেস করেছে। তার মানে কি ওয়াকফ বোর্ড শুধু ল্যান্ড মাফিয়া কাজ করছে, ওয়াকফ বোর্ড কোনো মুসলমানের উন্নয়ন জন্য কাজ করছে না। তাই আমি বললাম কি আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীও বলেছে কি যদি ওয়াকফ বোর্ড আমাদের সংবিধানে কোথাও লিখাই নেই, তাহলে চিন্তাভাবনা আরও ভালো করে করতে হবে। আর আমি যদি কোনো চেয়ারে থাকতাম, কোনো পদে থাকতাম, তাহলে আমি এটা ভ্যানিশ করতাম।